সময়টি মাঝরাতে, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক সেই সময় গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে উঠানে এসে দাঁড়ায় শ্রেয়া। আবার পেছন ফিরে আরেক দফা চোখ বুলিয়ে নেয় সে। পুরো বাড়িটুকুতে চোখ ঝাপসা হয়ে আসে তার। এবারের উঠানে কেটেছে তার ছোটবেলা, কত না আছড়ে পড়েছে হাঁটতে গিয়ে। বারবার মা সামলে নিত তাকে। আজ মা নেই তার পাশে, থাকলে হয়তো এভাবে চুপি চুপি পালিয়ে যাওয়ার প্রশ্নই আসতো না। কথায় আছে, মা মরলে বাপ হয় তালই। কথাটি আগে হেসে উড়িয়ে দিলেও আস্থা সত্য বলে মনে হচ্ছে শ্রেয়ার। কি কপাল তার, মা যখন ছিল বাপের আদরের ঠিকানা ছিল না। মা কবরের শুতেই বাবা পর হয়ে গেল। ছোট শ্বাস ছাড়ল শ্রেয়া। বাড়ির পেছনের দিকে আছে একটি বটগাছ, সে গাছের শক্ত ডালে দুটো মোড়া দড়ি বেঁধে দিয়েছিল দোলনা, যা এখন বাতাসে হালকা নড়ছে। কতবার বাবা মায়ের সাথে রাগ করে গাল ফুলিয়ে এখানে বসে কাঁদতো সে। মা বাবা রাগ ভাঙানোর জন্য কত কিছুই না করতো। বাবা যখন আদর করে বলতো, কান্দিস না মা, তোর এত তাড়াতাড়ি বিয়ে দিব না, সত্যিই দিব না। শ্রেয়া তখন তার ফোকলা দাঁত বের করে খিলখিল করে হেসে দিত। মা তখন পরমানন্দে ভাত মাখিয়ে খাইয়ে দিত। খাওয়া শেষে প্লেট উল্টিয়ে দেখিয়ে বলতো, দেখ মা দেখ, তুই সব খেয়েছিস, এখন আমার মা এত বড় হয়ে যাবে। কতই না আদরের ছিল সে। আজ আর আদর করার মতো কেউ নেই। ফোনের ভাইব্রেট হওয়ার ধ্যান ভাঙে শ্রেয়ার। ফোনটা উঁচু করতে বেশি ওঠে আরিয়ানের নাম। এই একটি ব্যক্তি গত 3টি বছর তাকে আগলে রেখেছে, কতটা না ভালোই বাসে তাকে। একটিবার ফোন রিসিভ না করলে পাগল পাগল হয়ে যায়। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অস্থিরতার সাথে বলল, আরিয়ান কই তুমি, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে, তাড়াতাড়ি এসো, কেউ দেখে ফেললে আর আস্ত রাখবে না। শ্রেয়া তার চোখের পানি মুছতে বলতে লাগলো, আসছি আমি। ফোনটা কেটে সামনের দিকে হাঁটা দেয় শ্রেয়া। আর পেছন ফিরে তাকায় না সে। তাকালে আবেগ বাড়বে। আবেগ যে বড্ড খারাপ জিনিস, তাই সে আর ফিরবে না পেছনে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তার মোড়ে এসে দাঁড়ায় শ্রেয়া। কিছু সামনেই দাঁড়িয়ে আছে আরিয়ান, যে এখন তার বর্তমান আর ভবিষ্যৎ হতে চলেছে। আরিয়ান দূর থেকে শ্রেয়াকে দেখতে পায়। আজ প্রায় 6 মাস পর তাকে দেখছে। শ্রেয়াকে দেখে তার মনে ধক করে ওঠে। কি হাল হয়েছে মেয়েটার। তার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে, ছোট হয়ে গেছে তার মুখ। তার গুলোমুলো শ্রেয়াটা কেমন শুকিয়ে গেছে। আরিয়ান শ্রেয়ার কাছে গিয়ে আফসোসের ভঙ্গিতে বলতে লাগে, শ্রেয়া কি হাল করেছো নিজের, এমন দেখাচ্ছে কেন তোমাকে। সাথে সাথে কপালে হাত দিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, তোমার শরীর তো অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে, কি হয়েছে জান। শ্রেয়া হাসলো, আর কিছু বলল, অস্থির হয়েও না, তেমন কিছু না, শুধু হালকা জ্বর। এটাকে তুমি হালকা বলছো? উফ, এত হাইপার হইও না তো। চলো তাড়াতাড়ি, চলো, আজকের পর তোমাকে কোনো কষ্ট ছুতে পারবে না আমার। শ্রেয়া হাসলো শুধু, কিছু বলার নেই তার, কারণ এই পাগলটা এমনিতেই কতটা ভালোবাসে শ্রেয়া জানে। গাড়ি ছুটে চলল শহরের দিকে, গন্তব্য ঢাকা। সেখানে বিয়ে করে এক হয়ে যাবে তারা। শ্রেয়া জ্বরটা বাড়ছে, আরিয়ানের বুকে বিড়াল ছানার মতো লেপ্টে আছে। শ্রেয়া আরিয়ানের বুকে মাথা রেখে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে আর ভাবছে, কিছু ঘন্টা আগে কথা বাড়ি ভর্তি মানুষের সামনে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে শ্রেয়াকে। এ নিয়ে 3বার, যেটি শ্রেয়ার মোটেও পছন্দ নয়। এটা কেমন কথা, মেয়েদের দেখতে আসবে ছেলেরা, তার সামনে মমির পুতুল হয়ের মতো সেজে গুজে বসে থাকতে হবে মেয়েদের। তার উপর ছেলের পছন্দ হলে বিয়ের কথা আগাবে, নয়তো রিজেক্ট দিবে। এতে এই মেয়েটির মনে কি প্রভাব পড়বে তাকে কখনো ভেবে দেখেছে কেউ? হয়তো না। দেখলে কোনো মা তার মেয়েকে এভাবে সাজিয়ে গুছিয়ে আসনে বসাতো না। আর শ্রেয়ার তো ফুটো কপাল, তার তো মানে আছে সৎ মা, যে সবকিছু দূর দাঁড়িয়ে পাঞ্চিয়ে বুঝছে। ছেলে পক্ষ নানান রকম প্রশ্ন করে চলেছে শ্রেয়াকে। শ্রেয়া চুপ করে বসে, কি আর করবে সে। বাবার বয়সী লোককে তার সৎমা ঠিক করে দিয়েছেন। সব কথা পাকা করে ফেললেন সৎমা রেহানা। বাবার মতন চুপটি করে এক কোণে বসে চা খাচ্ছেন। শ্রেয়ার দিকে যেন কারো খেয়ালই নেই। আর এই দেখতে আসা লোকটি দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। কি নির্লজ্জ মানুষ, চক্ষু লজ্জা বলতে ওকে কিছু নেই। নিজের মেয়ের বয়সী মেয়েকে বউ করতে এসেছে। শ্রেয়ার রাগে দুঃখে বুক ফেটে কান্না আসছে। আর সইতে না পেরে ছুটে রুমে চলে যায় আর কাঁদতে লাগে। কি পোড়া কপাল তার, নিজের বাপও আজ মেয়ের মতামত জানতে চাইল না, যেখানে সবকিছু শ্রেয়ার পছন্দের ছিল। আর আজ ভাবতে পারছে না। আর তখনই ফোন আসে আরিয়ানের। তখন শুধু শ্রেয়া বলেছিল, বিয়ে করবে আমায়। আরিয়ান যেন তাই চাইছিল। তার মন নেচে উঠল। এত মেঘ না চাইতেই বৃষ্টি। কবে থেকে শ্রেয়াকে বিয়ের কথা তাড়া দিচ্ছিল, কিন্তু শ্রেয়া রাজি হতো না। আজকে চমৎকার হয়ে গেল। সাথে সাথে বলল, হ্যাঁ, তা আবার বলতে, বলো কবে, কখন? কাল বিয়ে করবো আমরা। আজ আমাকে নিয়ে যাবে, ঠিক আছে, রাতে তৈরি থেকো। আরিয়ান তার কথা রেখেছে। বন্দি খাঁচা থেকে তাকে মুক্ত করেছে। আরিয়ান শ্রেয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে ম্যারেজ রেজিস্টার অফিসের সামনে।
শ্রেয়া বুক দুপুক করছে, হয়তো বিয়ের আগে প্রতিটা মেয়েরই করে। আরিয়ান আর শ্রেয়া ভেতরে ঢুকলো। উকিলের কাছে সব ডকুমেন্ট দিয়ে দিল। শ্রেয়া দিল একটি কাগজ, এগিয়ে দিল সাইন করার জন্য। শ্রেয়া সাইন করতে গিয়ে বারবার হাত কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো এমনই হয় সবার। কত অদ্ভুত ব্যাপারে একটি কাগজ সাইন করার সাথে সাথে তার পুরো জীবন হয়ে যাবে আরিয়ানের নামে। মেয়েদের ভাগ্য বিয়ের আগে বাবার নাম, বিয়ের পরের নাম বরের নাম। আচ্ছা, আরিয়ান কি বিয়ের পর ঠিক এমনই ভালোবাসবে? মনের মাঝে হাজারো প্রশ্ন এসে জমা হচ্ছে শ্রেয়ার। তখনই আরিয়ান হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো শ্রেয়া? তাড়াতাড়ি করো, আরো মানুষ দাঁড়িয়ে আছে বিয়ের জন্য। শ্রেয়া চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সাইন করে দেয়। আজ থেকে সে হয়ে যায় মিসেস শ্রেয়া আরিয়ান শেখ। ছোট শ্বাস ফেলে শ্রেয়া। জানি না কেমন মনের মাঝে খচখচ করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। অথচ যে যা ভাবে ভেবেছিল সব ঠিকই হচ্ছে। হয়তো সব তার মনের ভুল। আরিয়ান শ্রেয়াকে একটি বাংলো বাড়িতে নিয়ে আসে। বাড়িটি দেখে শ্রেয়া শকড। এত বড় বাড়ি? তখন সে প্রশ্ন করে, এটা তোমার বাড়ি? আরিয়ান আমতা আমতা করে বলে, না, একটি বড় ভাইয়ের বাসা। তিনি আপাতত আউট অফ টাউন। আচ্ছা, আমি আমার কাছে তাই নিয়ে আসলাম তোমাকে, শ্রেয়া উত্তর দিল ও। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে বলে ওঠে, তোমার বাসায় কবে যাব? আরিয়ান কিছুটা বরকে গেল, তারপর নিজেকে সামলে বলল, বাসায় জানাইনি, সব ঠিকঠাক হোক নিয়ে যাব। শ্রেয়া আর কিছু বলল না। আরিয়ান শ্রেয়াকে একটি ঘরে নিয়ে বসালো আর বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাহির থেকে খাবার আর তোমার মেডিসিন নিয়ে আসছি। জ্বরটা এখনো আছে দেখছি। শ্রেয়া আরিয়ানের হাত সরিয়ে তার দুহাতের মাঝে রেখে বলতে লাগে, আমি ঠিক আছি, চিন্তা করো না তুমি, পাশে থাকলে আমি সুস্থ হয়ে যাব। এতটা ভালোবাসো আমায়, যদি কখনো তোমাকে ধোকা দিই তখন কি করবে? এমন কথায় শ্রেয়ার চোখে মুহূর্তে পানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, এমন কখনো করো না, আমি নিজেকে শেষ করে দেব। আরিয়ানের খারাপ লাগলো। শ্রেয়ার চোখের পানি মুছে দিয়ে কপালে ছোট চুমু এঁকে দেয় আর বলতে লাগে, ধুর পাগলি, কাঁদে না, আমি আছি তোমার পাশে, এখন রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। বলে আরিয়ান চলে গেল। কে জানি আরিয়ান চলে যাওয়াতে শ্রেয়ার খারাপ লাগছে, মনে হচ্ছে ও আর ফিরবেই না। আবার বাজে চিন্তা ভেবে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ায় শ্রেয়া। ফ্রেশ হয়ে এসে খাটে বসে। ঘরটি চারিদিকে চোখ বোলায় সে। মনে হচ্ছে যার বাসা এটি, সে লোকটি অতি রুচিশীল সম্পন্ন, তার সাথে পরিষ্কার ও গোছানো। শরীর আর চলছে না। আজ কতদিন ক্লান্তি, ঘুম হয়নি। এখন যেন চোখে সারা রাজ্যের ঘুম এসে জড়ো হচ্ছে, তাকিয়ে থাকা দায়। শ্রেয়া বসে থাকতে না পেরে এবার গা এলিয়ে দিল বিছানায়। মুহূর্তে ঘুমের রাজ্যে পাড়ি দেয় সে। ঘুমের মাঝে হঠাৎ কারো ঠোঁটে স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় শ্রেয়ার। চোখ খুলতে অন্য কাউকে তার ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় পেয়ে সজোরে ধাক্কা মারে। লোকটি বিছানা থেকে ছিটকে নিচে পড়ে যায়। শ্রেয়া ততক্ষণ নিজের শরীরের কাপড় ঠিক করে চেঁচাতে লাগে, আপনি কে? এখানে এই মুহূর্তে আমার স্বামী থাকার কথা, আপনি কে? আর আপনার সাহস কিভাবে আমাকে ছোঁয়ার? লোকটিকে ধাক্কা দেওয়ার রাগ উঠে যায় তার, কিন্তু নিজেকে সংযত রেখে উঠে বসে। শ্রেয়ার কাছে এসে দুগাল চেপে ধরে বলতে লাগে, আরিশ খানকে ধাক্কা দেওয়ার সাহস কোথায় পেলে? আর আমি তোমার স্বামী, এমন আর কখনো করলে তোমার জন্য খুব ভালো হবে না, বুঝে নিও। শ্রেয়া আরিশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলতে লাগে, মিথ্যে বলছেন আপনি। আমার আরিয়ান কই? আমার স্বামী, ভালোবেসে বিয়ে করেছি আমরা। আর আপনি বলছেন আপনি আমার স্বামী? ফালতু লোক। বলে শ্রেয়া আরিশের কলার টেনে ধরে বলতে লাগে, কি করছেন? আমার স্বামীর সাথে বলুন। বলে ঠাস করে চড় বসিয়ে দেয় আরিশের গালে। আরিশের সাথে সাথে কপালের রোগ দাঁড়িয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায়। সেও শ্রেয়ার গালে ঠাস করে চড় মারে। তার চুলের মুঠি ধরে তার বরাবর দাঁড় করিয়ে হিসিস করে বলতে লাগে, তোর শেষ আমি বিক্রি করে দিয়েছে তোকে আমার কাছে। তুই হচ্ছিস আমার কেনা বউ, বুঝলি? আজ থেকে আমি তোর স্বামী, তুই মাথায় ঢুকিয়ে নে। বলে খাটের উপর ফেলে বের হয়ে যায় আরিশ। রাগে গা জ্বলছে তার, জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সব। যেখানে তার বাপ মা ফুলের টোকাটা পর্যন্ত দেয়নি, সেখানে এই মেয়ে তাকে চড় মেরে দিয়েছে। হজম করতে পারছে না সে, রাগে মাথা ব্যথা করছে তার। এদিকে শ্রেয়া বিছানায় বসে কেঁদেই যাচ্ছে। কি হয়ে গেল তার? তিনটি বছরের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়েছিল সে, আর সে মানুষটি তাকে বিক্রি করে দিল। এই জীবনে সে আর রাখবে না। অন্যের কেনা বউ হয়ে থাকার চেয়ে মরে যাওয়া সে অনেক ভালো। সে চোখ মুছে দাঁড়িয়ে ফোনের দিকে তাকালো। একটানে শাড়িটা শরীর থেকে খুলে ফোনের সাথে বাজিয়ে নিজের গলায় বেঁধে নিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সব শান্ত হয়ে গেল। তবে কি এখানেই শেষ হয়ে গেল শ্রেয়ার জীবন, নাকি নতুন কিছু অপেক্ষা করছে তার জন্য? পিট পিট করে চোখ খুলল শ্রেয়া। চারিদিক গুটগুটে অন্ধকার। শ্রেয়া ভাবছে, আমি কি মারা গেছি? এখন কি আমি কবরে? হয়তো কবরে, তাই এত অন্ধকার। কিছুক্ষণ পর হয়তো
মুনকার নাকির এখনই আসবে 3টি প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমি তো আত্মহত্যা করেছি, আত্মহত্যা মহাপাপ, তাহলে আল্লাহ কি আমাকে জান্নাত দেবেন না জাহান্নাম, নাকি আমার রূপ পৃথিবীতে ফেলে আসবে? তখনই হুট করে লাইট জ্বলে ওঠে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয় শ্রেয়া। আলো সরাসরি তার চোখে পড়ছে। ধীরে ধীরে চোখ মেলে নিজেকে একটি খাটে শুয়ে থাকতে দেখে। গাড় গড়িয়ে এদিক ওদিক তাকাতে গলার টান লাগাতে আ করে ছোট একটা আর্তনাদ বের হয়ে আসে তার। গলায় হাত দিয়ে বুঝতে পারে সে ব্যান্ডেজ করা। গলা ধরে উঠে বসে ডান পাশে চোখ পড়তে দেখতে পায় শ্রেয়া কালকে সেই ছেলেটিকে, যে তাকে তার স্বামী হিসেবে দাবি করেছিল। ছেলেটির চোখ পড়তে ছেলেটি কেমন ভাবলেহীন ভাবে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে রাগ করে আছে। স্বাভাবিক। শ্রেয়া একটা শুকনো ডোব গিলল, তারপরে অন্যদিকে তাকালো। তখনই আরো উঠে এসে দাঁড়ায় তার কাছে। অতি গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? শ্রেয়া আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আরে সে তো অপমানিত বোধ করলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এ কেমন অভদ্রতা! কেউ কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, তাকে জানো না? শ্রেয়া কটকট জবাব দিল, আমি বাধ্য নই। আর সে গা জ্বলে যাচ্ছে। এটুকুন মেয়ে তার সাথে ঘের দেখাচ্ছে। অসুস্থ না থাকলে দুর্গা বসিয়ে দিত। মাথা ঠান্ডা করলো আরেশ। যা করার কাল করবে সে, আজ অত্যন্ত ছাড় দেওয়া হো যাক। আরেশ বলল, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে। বলে গটগট করে চলে গেল সে। নিজের ঘরে সে সজোরে আছাড় মেরে ফুলদানি ভেঙে ফেললো। রাগ লাগছে তার। পাশের রুম থেকে কিছু ভাঙার শব্দে কেঁপে উঠে শ্রেয়া আর বিড়বিড় করে বলতে লাগে, পাগল নাকি? সকালবেলা ঘুম ভাঙে শ্রেয়ার। ধীরে ধীরে উঠে আয়নার সামনে যায় সে। ব্যান্ডেজ খুলে দেখে গলা ছিলে দাগ পড়ে গেছে, কিন্তু সে দেখে এখন তার মাথা ব্যথা নেই। সে জানালার পর্দা সরিয়ে উকি দেয় বাহিরে। ও মাই গড, এত গাছ! কিভাবে পালাবে সে? সে এখন বের হতে হবে। আরিয়ানকে খুঁজে বের করতে হবে এবং কড়াই গন্ডায় সব হিসেব নিকেশ করে নেবে সে। সামনে পেলে নাক বরাবর ঘুষি দেবে সে। তারপর চুলগুলো কেটে কুচি কুচি করে সেটা দিয়ে শাক রান্না করে খাওয়াবে। কত বড় সাহস তা! সে শ্রেয়াকে বেঁচে দিল। যখন পাবে তখন ভাববে। এভাবে শ্রেয়া ব্যাগ থেকে বড় চাদর বের করে গায়ে মুড়ি দিয়ে বের হলো। আশেপাশে খুব লক্ষ্য করে ধীরে পায়ে এগিয়ে গেল সামনে। কি আশ্চর্য, কোন বাসা? এটা তো আগের বাসা নয়। সে এখন কি করবে? তাও মনে সাহস জুগিয়ে এগিয়ে চলল শ্রেয়া। পুরো বাড়িটা ভুলভালই মনে হচ্ছে তার কাছে। শ্রেয়া অনেক কষ্টে বাসার মেন দরজা খুঁজে পায়। এক দৌড়ে বের হয়ে আসে সে। তারপর বাগানের সাইড দিয়ে দেয়াল টপকে বাহিরে চলে আসে। ভাগ্যিস তখন উপর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছিল সে। উপরে গিয়ে জোরে শ্বাস নিল শ্রেয়া। মুক্ত বাতাস। প্রাণ খুলে হাওয়া এগিয়ে চলল সামনে, কিন্তু আবার থেমে গেল। ও যাবে কোন দিকে? এ তো চেনে না কিছুই। তাই চোখ বন্ধ করে গুনতে লাগে। রাস্তা দুটো ডান পাশে, একটি বামে একটি ডানে। ডান পাশের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগে সে। অনেকখানি হাঁটার পর কোনো কিছু পেল না। শুধু চারপাশে পাহাড়ের মতো, তারপর মাঠের মতো, কিন্তু জনমানব শূন্য। আরে সকালে উঠে শ্রেয়ার রুমে যায়। শ্রেয়া নেই। ভাবে ওয়াশরুমে আছে। না, নেই। পুরো বাড়ি খোঁজার পর বুঝতে পারল শ্রেয়া পালিয়েছে। আবার কপালের রোগ দাঁড়িয়ে যায় তার। মেয়েটিকে সে হালকাভাবে নিয়ে ঠিক করেনি। এতই কি সহজ তার খাঁচা থেকে পালানো? বেরিয়ে যায় আরিশ গাড়ি নিয়ে। কিছু দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে শ্রেয়ার মুখে হাসি ফুটে ওঠে। এখন সে লিফট নিয়ে এখান থেকে অনেক দূর চলে যাবে। ভাবতেই খুশি খুশি লাগছে তার। গাড়ি দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে সে। গাড়ি থেমে যায়। শ্রেয়া দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বলতে লাগে, এক্সকিউজ মি, আমাকে একটু বাস স্ট্যান্ড পৌঁছে দিবেন? লোকটা মাথা নাড়ায় আর পেছনে বসতে বলে। শ্রেয়া খুশিতে গদগদ হয়ে উঠে পড়ে পেছনের সিটে। উঠে গেট লাগিয়ে তার পাশে তাকাতে এক চিৎকার মারে। গাড়ির ড্রাইভার কান ধরে ফেলে। শ্রেয়া গাড়ি থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু দরজা লক করা। শ্রেয়া গাড়ির ড্রাইভারকে বলতে লাগে, প্লিজ ওপেন দ্য ডোর। কিন্তু গাড়ি চলতে শুরু করলো। শ্রেয়া ভয়ে ভয়ে পাশে তাকালো। পাশে আরিশ মাথা হেলিয়ে চোখ বুজে রহস্যময় হাসি হেসে যাচ্ছে। শ্রেয়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ যেতে দিন আমাকে। আর সেই একইভাবে থেকে বলতে লাগে, এটা আমার রাজ্য, এখানে কে আসবে কে যাবে তা আমি ডিসাইড করি। আর তুমি আমার রাজ্য থেকে পালাবে, তা কি করে হয়? আর শ্রেয়ার দেখে ঘুরে বসে। সেখানে তুমি আমার কেনা বউ, তোমাকে কিভাবে যেতে দেই? আরেশের কথায় গলা শুকিয়ে এসে শ্রেয়ার শুকনো ডুব গেলে প্রশ্ন করে সে, আমার সাথে কেন এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন। কি ক্ষতি করেছি আমি আপনার? সবচেয়ে বড় ক্ষতি তুমি আমার করেছো। বউ মানে? এখন না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, আরেশ তার কেনা জিনিসকে কখনো হাতছাড়া করে না। কেউ তো জিনিসে হাত দিলে তার হাত আস্ত থাকে না, তা জ্বালিয়ে দেয়, সে যেই হোক। শ্রেয়া আবার ভয় পেতে লাগলো। শ্রেয়াকে ভয় পেতে দেখে আরেশ হাসলো। শ্রেয়া তাকালো তার দিকে। লোকটির হাসি খুব সুন্দর, শব্দহীন হাসি।
তার সাথে লোকটা অত্যন্ত সুন্দর। এমন লোক তার পেছনে পড়েছে ভেবেই পাচ্ছে না কেন। তার মধ্যে একটি আনস্মার্ট মেয়েকে সে বউ বলছে। কত আজীব লাগছে সব কিছু। নাকি এই সব কিছুর পেছনে কোনো কারণ আছে? শ্রেয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরিশ। তার সামনে একটি বলে রাখা জ্বলন্ত কয়লা। তা দেখে চমকে গেল তার। আরিশ অদ্ভুত রকমের হাসি দিয়ে বলতে লাগে, আমার কাছে অন্যায়কারীর কোনো মাপ নেই। তুমি অন্যায় নয়, পাপ করেছো, পাপ। এখন থেকে পালানো তোমার উচিত হয়নি। তার উপর আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি গলায় ফাঁসিয়ে দিয়েছ, আমাকে অপমান করেছ, গায়ে হাত তুলেছ, সব কিছু জমিয়ে রেখেছিলাম, কিন্তু পালিয়ে যাওয়া উচিত হয়নি তোমার। তাই শাস্তিস্বরূপ এই ব্যবস্থা, যেন ভবিষ্যতে আর পালাতে না পারো। বলে শ্রেয়ার পা দুটো কয়লার বলে চেপে ধরল। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো, গলা ফাটে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার চিৎকারের আওয়াজ এই চার দেয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। শ্রেয়া ভাবছে, তার মতো অবাকি কমই আছে, যার না বাবার বাড়িতে সুখ হলো আর না স্বামীর। কতটা অবাক আসে। ইস, কাল যদি মরে যেত সে, কেন বেঁচে গেল? এমন সুন্দর চেহারারূপী পশুর হাতে কেন পড়ল সে? আদৌ কি এসব প্রশ্নের কোনো উত্তর পাবে সে? মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় শ্রেয়ার। পায়ে তখন অনেক যন্ত্রণা, ফোসকাও পড়ে গেছে অনেক জায়গায়, কিন্তু কান্না কে করে সে তা জানার জন্য মন কেমন করতেছে। মনটা মনে মনে ভাবতেছে, জিনভূত নয় তো। ছোট থাকতে তাদের কাছে অনেক গল্প শুনেছে জিনভূত নিয়ে। শুকনো ডুব গেল শ্রেয়া, কান্নার বেগ বাড়তেছে। কোনো পুরুষ মানুষের কান্না করতেছে। শ্রেয়া সইতে না পেরে উঠল খাট থেকে, পায়ের মোড়ায় ভর দিয়ে কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজাটা ভেড়ানো। শ্রেয়া হালকা একটু ফাঁক করে দেখে সাদা পাঞ্জাবি পরা কেউ একজন জায়নামাজে বসে কান্না করতেছে। শ্রেয়া ভয় 2 কদম পিছিয়ে গেল। এ কি জিন সত্যি? ভেবে থেমে একাকার। যখন সেজদা থেকে মাথা তুলল তখন শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল। মুখ দিয়ে বের হয়ে এলো, আরিশ। শ্রেয়া সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পড়ে দিচ্ছে, আমাকে এখানে আটকে রেখেছে, মুখের মাঝে রাগ ভাবটা ধরে রাখে, সে ছেলে নামাজে বসে কাঁদছে কিভাবে? ব্যাপারটা হজম করতে পারছে না শ্রেয়া। কে এই আরিশ? কি চাই তার কাছে? সকালে এক, রাতে আরেক, মানে কি এসবের? লোকটা আসল রূপ তার বুঝতে পারছে না সে। মানুষের এত রূপ কিভাবে থাকে? সব কি তার নাটক? আর ভাবতে পারছে না শ্রেয়া। সকালবেলা পায়ে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় শ্রেয়ার। দরফড়িয়ে উঠে বসে সে, দেখে আরিশ তার পায়ের কাছে বসে মলম লাগিয়ে দিচ্ছে। এমনভাবে দিচ্ছে যেন ব্যথা সে পেয়েছে। আচ্ছা, মানুষ এত বহুরূপী কেন? তখনই আরিশ বলে ওঠে, এত রাতে কারো ঘরে গিয়ে জাগ করা আমার পছন্দ না। নামাজ শেষে তখন আরিশ শ্রেয়াকে বাহিরে থাকতে দেখে হোঁচকে উঠিয়ে যায়, কিন্তু শ্রেয়া খেয়াল করেনি, কারণ শ্রেয়া তখন আকাশকুসুম ভাবনায় ব্যস্ত ছিল। বিষম খেয়ে উঠল শ্রেয়া। শ্রেয়া বলল, কান্নার আওয়াজ আসছিল, তাই ভাবলাম তোমাকে ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি। শ্রেয়া আর কিছুই বলল না। আরিশ খাট থেকে উঠে দাঁড়িয়ে একটি কাগজে গিয়ে বলে, সাইন করো। শ্রেয়া বলল, এটা কিসের কাগজ? আরিশ বলল, বেশি কথা আমার পছন্দ না, সাইন করো। শ্রেয়া বেঁকে বসলো, সে সাইন করবে না। আরিশের আবার রাগ উঠছে। মেয়ে শুধু তার রাগ উঠিয়ে দেয়। আরিশ ঠান্ডা মাথায় বলল, লিসেন, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগিও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে। আমার কথার খেলাপ হলে নরকে পরিণত করে দিব তোমার জীবন। শ্রেয়া শুকনো ডোক গিলল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়ে দেয়? তাই কাপা কাপা হাতে সাইন করে দিল। আরিশ তখন মুচকি হাসলো। শ্রেয়ার কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো। শ্রেয়া কেঁপে উঠল, সাথে সাথে ধাক্কা মেরে দিল আরিশকে। আরিশ টাস করে এক চড় বসিয়ে দিল গালে। শ্রেয়া যেন পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিশ আবার কাছে এসে গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ডেয়ার। তুমি আমার কেনাবো, যখন ইচ্ছে তোকে আমি আদর করব, ওই রাইট আমার আছে। হোক কেনাবো, বউ তো, বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে চলে গেল। শ্রেয়া বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে, পরনে তার সাদা শাড়ি। এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোমার নামই শ্রেয়া? শ্রেয়া চোখের পানি মুছে বলল, জি, আমি আরিশের মা, রেশমি খান। শ্রেয়া কি বলবে বুঝতে পারলো না, চুপ করে রইল। রেশমি আবার বলল, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি বাহিরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। শ্রেয়া কিছু একটা ভাবলো, তারপর হু হু করে কেঁদে রেশমির পায়ে ধরল। রেশমি হতবাক হয়ে চেয়ে রইল। শ্রেয়া বলল, আন্টি, আপনি আমার মার মতো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। রেশমি অবাক হয়ে বলল, মা, তোমাকে কেউ কিছু বলেছে? আন্টি, আপনার ছেলে আমাকে আটকে রেখেছে, প্লিজ আমাকে যেতে দিন। রেশমি ছোট শ্বাস ফেলল আর বলল, মা, আমি বেশি কিছু করতে পারছি না। আরিশ তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই? রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল শ্রেয়ার।
ভালোবাসে মানে কি? তার সাথে কালই তো দেখা হয়েছে। এক দেখাতে কেউ কাউকে ভালোবাসে নাকি? রাতে রুমে আসে আরিশ। শ্রেয়া গুটি গুটি মেরে বসে আছে। আরিশ তার কাছে গিয়ে বসলো আর বলল, খেয়েছ? শ্রেয়া চুপ। তুমি তো এইচএসসি পরীক্ষা দাওনি, পড়াশোনা করতে চাও আগে? শ্রেয়া আবার চুপ। কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? শ্রেয়া আবার ঘৃণার চোখে তাকালো আরিশের দিকে আর বলল, এত আদিক্ষেতা দেখাতে হবে না আপনার। আরিশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শ্রেয়া, আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করেছি, তার জন্য সরি, বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তোমাকে হার্ট করে ফেলেছি। সরি বলে চলে গেল। শ্রেয়া আরও অবাক হয়ে রইল। ও তো ভেবেছিল গালে আবার চড় পড়বে, কিন্তু এই লোক কিছুতেই বলল না, উল্টো সরি বলে চলে গেল। ইয়া লম্বা খাবার টেবিলে টইটুম্ব নানা রকম খাবার দিয়ে, দেশি বিদেশি নানান খাবার, অনেক খাবারের নামও অজানা। খাবার টেবিলে মাথা শটান দিয়ে বসে কাঁটা চামচের ছুরি দিয়ে কটকট করে খাবার কেটে মুখে দিচ্ছে আরিশ। শ্রেয়া বারবার আর চোখে আরিশের এভাবে খাওয়া দেখছে। এত সুন্দর করে কেউ খাবার খায় জানা ছিল না শ্রেয়ার। শ্রেয়া আরিশের ডান পাশে বসে আছে, তার বাম পাশে আরিশের মা রেশমি, তিনিও একই ধাঁচে খাচ্ছেন। শ্রেয়ার মনে হচ্ছে এখানে খাবার খাওয়া একটি আর্ট। সে চামচ দ্বারা খেতে পারে না, তাই প্লেটে চামচ নাড়াচ্ছে, যা বারবার কয়েক চোখে পড়ছে আরিশের। তা দেখে ছোট শ্বাস নেয় সে। কি মেয়ে বাবা, মুখ ফুটে কিছু বলতে চায় না, আর বলতে গেলে কেন হয় এটা আমার বাড়ি, আমার বাড়ি মানে তার বাড়ি, সো কি এত কিসের ভাবনা? আরিশ বলল, এনি প্রবলেম? শ্রেয়া মাথা নাড়ায়, যার অর্থ না জানলে তাহলে খাচ্ছ না কেন? শ্রেয়া চুপ। খাবার পছন্দ হয়নি নাকি? আরিশের কথায় ফোড়ন কেটে রেশমি বলে ওঠে, কি বলছিস বাবা, ওর পছন্দেরই তো সব। রেশমির কথা শেষ না হতে খিচিয়ে তাকে বলল আরিশ, আপনাকে জিজ্ঞেস করেছি, নাক গলান কেন সব কিছুতে? আরিশের কথায় কষ্ট পেলেন রেশমি। এই ছেলেটা প্রতিবার তাকে অপমান করে, তাই বলে বৌমায়ের সামনে করবে? যতই হোক সৎ মা, মা তো নিজের ছেলের মতোই মানুষ করেছিলেন তিনি। হায় আফসোস, ছেলেটি তাকে কখনো মায়ের দরজা দিলেন না। আরিশের মায়ের প্রতি আরিশের ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে রইল শ্রেয়া। লোকটা কত বদমেজাজি, নিজের মার সাথে এমন কেউ করে? সে না হয় পরের ঘরের মেয়ে, কিন্তু সে তো তার মা। শ্রেয়া বুঝে তার মা নেই বলে কেমন লাগে। আরিশ তো পাগল, তার কাছে মা থাকতো তার কদর করে না। শ্রেয়ার ভাবনায় ছেদ পড়ে আরিশের ধমকে পুরো কেঁপে ওঠে শ্রেয়া। হাতে থাকা চামচটা নিচে পড়ে টুংটাং বাদ্যযন্ত্র বাজিয়ে দিল। কাঁটা চামচ দিয়ে খেতে না পারলে হাত দিয়ে খাও, এভাবে খাবার নিয়ে বসে থাকার মানে কি? শ্রেয়া কম্পন জড়িত কণ্ঠে বলল, খাচ্ছি। আরিশ বলল, থাক, তোমার হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। শ্রেয়া অবাক হয়ে চেয়ে রইল। এই লোকে বোঝা বড় দায়, এক মুহূর্তে ঝাড়ছে আবার আদর দেখাচ্ছে। শ্রেয়া মুখের সামনে খাবার তুলে ধরলো আরিশ। শ্রেয়া চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না আর। আপাতত অনেক ক্ষুধা পেটে তার। প্লিজ আরিশ, আমাকে মারিস না, তোকে তো মরতেই হবে, তিল তিল করে মারবো। আমার ভুল হয়েছে আরিশ, মাফ করে দে। আমার ডিকশনারিতে মাপ বলতে কিছু নেই রে। অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে, আর তুই তো পাপ করেছিস, ঘোর পাপ। তোর উচিত হয়নি আমার বউকে টাচ করার। ভাই মাফ কর। আর বলতে পারল না দিহান। তার আগে কণ্ঠনালীতে গরম লোহা ঢুকিয়ে দিয়েছে। আরিশের হাতে গ্লাভস খুলে হাত ধুয়ে নিল হ্যান্ড ওয়াশ দিয়ে। সেখান থেকে বের হয়ে দুজন গার্ডকে বলল, ক্লিন দ্য ডাস্ট বলে গাড়িতে উঠে বসলো সে। আর ভাবতে লাগলো তখনের কথা। আরিশ শ্রেয়াকে নিয়ে শপিং মলে আসে তার জন্য কিছু শাড়ি কিনবে বলে। শ্রেয়া ভয়ে কাচুমাচু হয়ে হাঁটছে তার পাশে। আরিশ শ্রেয়ার কোমরে হাত চেপে তার কাছে নিয়ে আসছে বারবার। শ্রেয়ার কেমন অস্বস্তি লাগছে, কারণ আশেপাশে সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আরিশ শ্রেয়াকে নিয়ে একটি শাড়ির দোকানে ঢুকে শাড়ি দেখতে থাকে। দোকানদার উদ্দেশ্যে আরিশ বলে, কিছু আনকমন কালেকশন দেখান। দোকানদার তো মহা খুশি, আরিশের মতো বিলিয়নের কাছে দোকানে কদম ফেলেছেন। তিনি খুশিতে গদগদ হয়ে শাড়ি দেখিয়ে যাচ্ছে, সাথে দোকানের কর্মচারীকে চা কফি ঠান্ডা আনতে পাঠিয়ে দিলেন। আর শ্রেয়ার গায়ে একটি ব্ল্যাক কালার শাড়ি ধরল, মনে মনে বলল, মাশাল্লাহ, তার পিচ্ছি বউটাকে এভাবে আরও একটা কটা শাড়ি নিতে বাধা দেয় শ্রেয়া। তখনই চোখ রাঙায় আরিশ। আরিশের চোখ রাঙানিতে আরও কাচুমাচু হয়ে যায় শ্রেয়া। মাথা নত করে বসে থাকে পুতুলের মতোই। কেনাকাটা শেষে ফুড কোর্টে চলে আসে তারা। কিছু খাবার অর্ডার করে একটি টেবিলে গিয়ে বসে তারা। শ্রেয়া সে আগের মতোই কাচুমাচু হয়ে বসে আছে, আর আরিশ এক ধ্যানে তাকিয়ে আছে। বারবার কয়েক আর চোখে তাকিয়ে চোখ পড়তে নিচে তাকিয়ে যায় শ্রেয়া, কিন্তু আরিশ তাকিয়েই আছে। কোনো পুরুষালী কণ্ঠে শ্রেয়ার দিক থেকে সেই কণ্ঠে ব্যতীত দিক তাকায় সে। তখনই মুখে টান টান হাসি নিয়ে বলে ওঠে, দিহান। ও আরিশ, হোয়াটসঅ্যাপ ব্রো? আরিশ মুচকি হেসে বলে, গুড তোর। আমি সবসময় কুল থাকি। শ্রেয়ার দিকে তাকিয়ে
বাই দ্য ওয়ে, এই বিউটিফুলটা কে রে? আরিশের রাগ লাগলো, তার বউকে কেউ সুন্দর বলুক তার তা মোটেও পছন্দ না, আর দিহানকে তো আরও না, 1 নম্বর প্লে বয়সে। আরিশ বলল, আমার বউ। দিহান একটু টেনে বলল, ওএমজি মামা, তোমার ভাগ্য তো সেই জাক্কাস, মাল পাইছো। আরিশ রেখে বলল, দিহান ভালোভাবে কথা বল, শি ইজ মাই ওয়াইফ। দিহান দাঁত কেলিয়ে বলল, রাগ করে কেন মামা, ফান করেছি তো, আর আমি তো ভাবি দেওর, একটু হুয়া হক তো আমারও আছে নাকি। শ্রেয়া চুপ মেরে রইল, লোকটিকে তার মোটেও পছন্দ হচ্ছে না, পুরোই গায়ে পড়া। আর তার ভাষা শুনে বমি আসছে শ্রেয়া। তখনই দিহান উঠে গিয়ে বসে পড়ল শ্রেয়ার পাশে, একদম গা ঘেঁষে। শ্রেয়া ভয়ে দূরে সরে গেল কিছুটা। হুট করে এমন কাজে হারিস রাগ উঠে যায়, সে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, ওঠ ওর পাশ থেকে, ওঠ বলছি। আরে কুল কুল মামা, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা উঠে যাচ্ছি, বলে উঠে গেল। আর যাওয়ার আশাত্মক দৃষ্টিতে শ্রেয়ার হাত টান দিয়ে চুমু খেয়ে বলল, দিহান আবার দেখা হবে ভাবি। দিহানের এমন কাজে আরিশ মাথায় রক্ত ছড়ে গেল, চোখ লাল হয়ে গেল তার। সে এখন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ রাগে এবার টেবিলের গ্লাসটি মাটিতে ফেলে দেয়, যা পর খণ্ড খণ্ড হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। তা দেখে শ্রেয়ার আত্মা শুকিয়ে যাচ্ছে। সে শাড়ির আঁচল মুট করে ধরে বসে আছে। তখন আরিশ টানতে টানতে ওকে বাসায় নিয়ে যায়। শ্রেয়া এমনিতে ভয়ে ছিল, এখন ব্যবহারে কেঁদে দিল। ঘরে ঢুকে শ্রেয়াকে ঠাস করে চড় মেরে দেয় আরিশ। চড়ার বেগ এতটা ছিল যে শ্রেয়া নিচে পড়ে যায়, আর ঠোঁট কেটে রক্ত বের হতে লাগে। শ্রেয়াকে এভাবেই রেগে বেরিয়ে আসে সে। রাগে মাথা ফেটে যাচ্ছিল তার। কিছু গার্ডকে বলে দিহানকে ধরে নিয়ে আসতে, আর তার খুন করে দেয়। ছোট শ্বাস ফেলে আরিশ। তার নিজ জিনিসে কেউ হাত দিলে কাউকে ছাড়ে না, আর দিহান তার কলিজায় হাত দিয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিবে সে? এক ধ্যানে তাকিয়ে আছে শ্রেয়ার মুখের দিকে আরিশ। কি মায়া এই চেহারাতে! এই মুখ দেখে পাগল হয়েছিল আরিশ সেই 3 বছর আগে। সেদিন ছিল শীতের সকাল, চারিদিক তখন মিষ্টি রোদ উঁকি দিচ্ছিল। হালকা হলুদ আবার চিকচিক করছিল চারিদিক। কিছু স্কুল কলেজের স্টুডেন্ট রাস্তার কাছ ঘেঁষে হেঁটে যাচ্ছিল, নানা রকম গল্প করতে করতে। গায়ে তার স্কুল কলেজের ড্রেস। সেখানে একটি মেয়ে হুট করে মাটিতে পড়ে যায়। সাথের মেয়েগুলো কি করবে বুঝতে না পারে এদিক সেদিক দৌড়াতে লাগে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ এসে মেয়েটির হাত পা ঘষছে, তো কেউ মুখে পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছেই না তার। তার সহপাঠীরা রিক্সা অটো কিছু পাচ্ছে না, আর যা পাচ্ছে তারা আলাদা বিপদ ভেবে পাশ কেটে চলে যাচ্ছে। মেয়েটিকে হাসপাতালে নিতে কিছুই পাচ্ছিল না। সেই পথ ধরে যাচ্ছিল আরিশের গাড়ি। একটি মেয়ে হুট করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথে সামনের দিকে হেলে পড়ে আরিশ। এমন হওয়াতে সে কিছুটা বাড়ি খায় মাথায়। তখন গম্ভীর কণ্ঠে ব্রুকুচকে বলে, কি হয়েছে ড্রাইভার, এমন কেন করলে? দেখে ড্রাইভ করবে না? ড্রাইভার ভয়ে ভয়ে বলল, স্যার একটি মেয়ে হুট করে সামনে চলে এসেছে। আরিশ আরও কিছুটা ব্রুকুচকে বিরক্তি সুরে বলল, যাও দেখো কি হয়েছে, আর তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। ড্রাইভার মাথা নাড়িয়ে বের হয়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, স্যার একটি মেয়ে বেহুশ হয়ে গেছে। আরিশ আবার ব্রুকুচকে বলে, তো? ড্রাইভার আমতা আমতা করে বলল, স্যার তারা লিফট চাইছে সামনের হাসপাতাল পর্যন্ত। এটা কিভাবে সম্ভব, আমার লেট হচ্ছে। তখনই পেছন থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলল, স্যার প্লিজ হেল্প করুন, আমার ফ্রেন্ডের জ্ঞান ফিরছে না, আমাদের সামনে হাসপাতাল পর্যন্ত একটু লিফট দিন না। আরিশ কিছু বলবে তার আগে কিছু লোক আরিশের গাড়িতে মেয়েটিকে তুলে দেয়। মেয়েটি মাথা তখন ছিল আরিশের কোলে। আরিশ এসবও হতভম্ব। এত মানুষ দেখে নাও করতে পারল না সে। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটির মাথা তার কোলে দেখে তার কেমন অস্থির হচ্ছে। হুট করে গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই মেয়েটির মাথার নিচে পড়ে যেতে নিল আরিশের কোল থেকে। সাথে সাথে তখন ধরে ফেলে আরিশ। তখন মেয়েটির মুখে চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে ছিল। আরিশের কেন যেন মনে হলো চুলগুলো সরিয়ে দিতে। সাথে সাথে তাই করে বসলো। আলতো হাতে চুল সরিয়ে দিতে থমকে গেল সে। হুট করে তার হার্টবিট বাড়তে লাগলো। কেমন একটা ভালো লাগায় অনুভূতি কাজ করছে তার। সূর্যের আলো ঘাড়ের কাঁচ ভেদ করে এসে পড়ছিল মেয়েটির মুখে। দুধে আলতা গায়ের রং হলুদ হলুদ লাগছিল, মনে হচ্ছিল কোনো হলুদ পরে তার কোলে ঘুমিয়ে আছে। মেয়েটির মায়াবী চেহারায় হারিয়ে যাচ্ছিল আরিশ। মনের মাঝে অনুভূতিগুলো রঙিন হয়েছিল তার। কই এত এত মেয়েদের সংস্পর্শে সে ছিল, কখনো এমন ফিলিংস তো হয়নি। তাহলে আজ কেন তার কোলে থাকা ছোট্ট হলুদ পরীর জন্য হচ্ছে? হ্যাঁ ছোটই তো, দেখেই মনে হচ্ছে। মেয়েটির বয়স বড় জোর 18 কি 19 হবে। এসব ভাবতে গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তার গাড়িতে করে আসা তার সহপাঠীরা নেমে আসে, আর আরিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে কোলে করে নিয়ে ভিতরে নিয়ে আসতে। আরিশ এতে ইতস্ত করে তাদের পিড়াপিড়িতে কোলে নিয়ে ভিতরে গেল হাসপাতালের। সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মেয়েটিকে। আরিশ নিজেই সব করে দিয়ে আসে। ফর্ম ফিল আপ করার সময় জানতে পারে মেয়েটির নাম শ্রেয়া। নামটি শুনে মনের অজান্তে ঠোঁটের কোণে হাসি
রেখা ফুটে ওঠে তার, বিড়বিড় করে বারবার কয়েকবার আওড়ায় নামটি। নামটি যতবার সে নিয়েছিল ততবারই যেন মনে ভালো লাগার সৃষ্টি হয়েছে তার। শ্রেয়া আড়মোড় দিতেই ধ্যান ভাঙে আরিসের। সে যে ডুবেছিল তার প্রথম দেখা হলুদ পরিতে। শ্রেয়ার ঘুম ভাঙতেই পাশে বসে থাকা আরিসের দিকে চোখ পড়ে, যে কিনা তার দিকে ঘোর লাগা চাহনিতে চেয়ে আছে। শ্রেয়ার কাছে আরিসকে ভয় লাগে, খুব ভয়। তাই সে পিছিয়ে যেতে হাত ধরে ফেলে আরিস। শ্রেয়ার মুখে ভয়ের এমন ছাপ তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কেন তার হলুদ পরি ভয় পায়? উত্তর অবশ্য তার জানায়। ছোট শ্বাস ফেলে আরিস। শ্রেয়ার হাত তার দুটো হাতের মুঠে নিয়ে চুমু খায় হাতে। এতে কেঁপে ওঠে শ্রেয়া, কিন্তু তার নজর নিচের দিকে। শ্রেয়া কেমন কেঁপে উঠতে দেখে মুচকি হাসে আরিস। শ্রেয়ার হাতটা কোলের মাঝে নিয়ে বলতে লাগে, আমি তোমাকে কিছু ক্লিয়ার করতে চাই, তুমি ভয় পেও না। আমি কিছু করব না, সত্যিটা বলবো শুধু, তারপর কি করবে তোমার ইচ্ছা। শ্রেয়া মাথা তুলে একবার তাকে আরিসের দিকে, সাথে সাথে আবার নিচে তাকিয়ে ফেলে। এই চোখে তাকানোর স্বার্থ তার নেই। আরিসের চোখ দুটো যে অনেক গভীর, সে চোখের ভাষা অন্য কিছু বলে সবসময়, যা শ্রেয়া ছোট মাথা ধরতে অক্ষম। কিন্তু এতটুকু এতদিনে বুঝে গেছে, আরিস যে তাতে পাগল। একদিন কতটা না যত্নবান ছিল তার প্রতি। লোকটি শ্রেয়ার পাগল মনে হয়, খুব পাগল, কারণ লোকটি যতবার তাকে মারে বকে ততবার কান্না করে। কি অদ্ভুত! অথচ শ্রেয়া বা সবার সামনে কত না শক্ত, গম্ভীর, রাগচটা, বদরাগী লোক। আসলে কারো বাহির দেখে বিবেচনা করা ঠিক না, কারণ মানুষের বাহির দেখে ভিতরে প্রকাশ হয় না, তার জন্য মানুষের সাথে মিশতে হয়। কিন্তু শ্রেয়ার ভয় করে, ভয়ানক রকমের ভয়। আরিসের কথায় শ্রেয়ার ভাবনায় চেত পড়ে। কোথায় হারিয়ে গেলে? শ্রেয়ার মাথা নাড়ায়, মানে কোথাও না। আর শ্রেয়ার গালে হাত রেখে বলে, আই নো তুমি আমাকে খুব ভয় পাও, প্লিজ ডোন্ট, আসো আমার সাথে, বলে শ্রেয়ার সাথে করে নিয়ে গেল ব্যালকনিতে। শেষ রাতের দিকে সময়টি, চারিদিকে নিস্তব্ধ, শুধু দূর আকাশের একটি চাঁদ আর কিছু তারার মেলায় দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কথা বলল আরিস, তোমাকে দেখি 3 বছর আগে। তোমার মনে আছে কিনা জানি না, 3 বছর আগে রাস্তায় তুমি জ্ঞান হারিয়েছিলে। তখন আমার গাড়িতে তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। সে অবাক হয়ে তাকালো আরিসের দিকে। সেদিন লোকটাকে কত না খোঁজার ট্রাই করেছিল একটি ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু পায়নি। আর সেই লোকটি ভাগ্যক্রমে তার স্বামী। এটাকে হয়তো ভাগ্যচক্র বলে। আরিস আবার বলল, তোমার সব খবর নেই সেদিনের পর। বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তোমার মা নাকচ করে, আর কারণ বলে তোমার পছন্দ আছে। বলে ছোট শ্বাস নেয় আরিস। আশ্রে আসে অবাক চোখে তাকিয়ে থাকে আরিসের দিকে। আরিস আবার বলে, আরিয়ানের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়, তাই আর তোমাকে পাবার আশা ছেড়ে দিই। আমি কে যে কারো ভালোবাসা কেড়ে নিব? কিন্তু ভাগ্য বলতে তো কিছু আছে। তোমাকে আবার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। পালিয়ে বিয়ে করতে এসেছ। আমার কোনো মাথা ব্যথা ছিল না এতে, কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে। আরিয়ান নামে সেই ছেলেটি ছিল মেয়েদের দালাল, তাকে আমি অনেকবার জেলের ভাত খাইয়েছি। তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখেও হচকিয়ে যায়, আমতা আমতা করে বলে, স্যার আপনি? তুমি এখানে? বিয়ে করতে আসছি স্যার। শ্রেয়াকে দেখিয়ে, ও মেয়েটিকে। আরিয়ান হাসার চেষ্টা করে বলে, আমার হবু বউ। আরিসের কপালে তখন চিন্তার ছাপ। সে তখন আরিয়ানকে পরীক্ষা করার জন্য বলে, তুমি তাকে বিয়ে করো না, আমি তাকে কিনতে চাই। আরিয়ানের চোখ চকচক করে ওঠে, কারণ আরিয়ান লোভী ছিল। সে সাথে সাথে বলল, স্যার কত দেবেন? 5 লক্ষ টাকার কম কিন্তু নিব না। আরিসের ঠোঁটে তখন বাঁকা রহস্যময় হাসি, কারণ তার ফাঁদে পা দেয় আরিয়ান, এবং সততার কথা সংখ্যার কথা অনুযায়ী সব করে। বিয়ের রেজিস্ট্রির সময় শ্রেয়া 2টো পেপার সাইন করে, আর আরিয়ান একটিতে। আরিয়ান আর শ্রেয়া দুজন যে পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়, আর আরিয়ান শ্রেয়াকে নিয়ে চলে যাওয়ার পর আরিস তাতে সাইন করে দেয়, এবং আইনগতভাবে শ্রেয়া আর আরিসের বিয়ে হয়ে যায়। আরিস যেহেতু অনেক বড় বিজনেসম্যান, তাই তার জন্য কোনো কিছু টাফ না। আর আরিস আরিয়ানের কনফেকশন করা অডিও ভিডিও ক্লিপ দেখালো। সেদিন আরিয়ানকে সেই দুনিয়া থেকে বিদায় করেছে। কোনো জানোয়ারের মাফ নেই। আবার তার কলিজাতে হাত দিয়েছে। আরিসের কথায় বাকরুদ্ধ শ্রেয়া, অন্নগল পানি পড়ছে চোখ বেয়ে তার। সে সবার কাছে ধোকা পেয়ে গেল লাইফে। আরিস এবার শ্রেয়ার গাল ঘেঁষে বসে চোখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্টে কেটেছে। আমি কম দিইনি। আমাকে কি ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করা যায় না? শ্রেয়া কিছুই বলল না, উঠে গেল ওয়াশরুমের দরজা বন্ধ করে, কল ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। কি পেল সে? মা মরে যাওয়ার পর থেকে সবাই তার সাথে ছলনা করেই চলেছে। বাবা, সৎ মা, আর আরিয়ান। এখন আরিসকে কিভাবে সে আপন করে নিবে? আর সেও তাকে আটকে রেখেছে, দুবার গায়ে হাত তুলেছে,
তার সাথে আবার ভালোবেসেছে, কি করবে সে? দিবে একটা সুযোগ, দেওয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশু থেকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আর শ্রেয়া আর আরিশের বিয়ে আল্লাহর নাম নিয়ে 3 কবুল পরে বিয়ে করবে তারা। এই কদিনে শ্রেয়া স্বাভাবিক হওয়ার অনেক চেষ্টা করেছে, সাথে আরিশও ভালো রাখার চেষ্টা করেছে, কিন্তু মাঝে মাঝে রাগ বাট এখন আর গায়ে হাত তোলে না। কিছুক্ষণের মাঝে 3 কবুল পরে বিয়ে হয়ে যায় তাদের। বাসর ঘরে বসে আছে শ্রেয়া। আরিশের রুমটা পুরো সাদা অর্কিড ফুল দিয়ে সাজানো। কিছুক্ষণ পর আরিশ এসে ঘরে ঢুকে। শ্রেয়ার আজ কেমন জানি লাগতেছে, ভয় ভয় করতেছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। শ্রেয়া সালাম করতে নিতেই ধরে ফেলে সে, আর বুকের সাথে লাগিয়ে বলল, আমার হলুদ পরি, তোমার জায়গায় বুকে সবসময়। শ্রেয়া লজ্জা পেল এমন কথায়। তখন আরিশ শ্রেয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় এবং সেও তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগে, আজ আমি অনেক খুশি। শ্রেয়া হাসলই শুধু, আর সে হাসিতে আরো পাগল হয়ে যায় এবং টুপ করে চুমু দিয়ে দিল শ্রেয়ার ঠোঁটে। শ্রেয়া লজ্জায় মুখ লুকায় আরিশের বুকে। আরিশের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বউয়ের মন।